কর্মচারী বা কোনো কর্মকর্তা এই পে স্কেল পাওয়ার পরও যদি অন্যায় করে, দুর্নীতি করে, তাদের যেন শক্ত হাতে দমন করা হয়। যে এই চাকরিজীবীদের দাবি বাস্তবায়ন করতে এসে আমি সাসপেন্ড হয়েছিলাম, তার মানে সেই দ্রব্যমূল্যর ক্রয় ক্ষমতা, কর্মচারীদের বেতন বৃদ্ধির এই দুইটার মধ্যে সামঞ্জস্য থাকবে না। আমি ভালো স্যালারি পাচ্ছি, আমি ভালো মানে সার্ভিস দিতে আমি তখন বাধ্য থাকবো। নানা জল্পনা কল্পনার পর, অনেক অনিশ্চয়তার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের সেই বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল আজ 2026-27 অর্থ বছরের বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। আর এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবী অঙ্গনে বইছে স্বস্তির বৃষ্টি। আর সেই বৃষ্টির অংশ হিসেবে বহুল আলোচিত সরকারি চাকরিজীবীদের বিশ্বস্ত মুখ, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালিক আজ উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে। স্বাগত আপনাকে। ধন্যবাদ আমাকে আজকে আবারও এই স্টুডিওতে স্বাগত জানানোর জন্য। এই যে পে স্কেল বাস্তবায়ন এত কিছুর পরে, আজকে ঘোষণার পরে আপনার অনুভূতি কি? ধন্যবাদ। আসলে আমাদের আজকে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় নবম পে স্কেল আগামী 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে সেই ঘোষণা দিয়েছেন। আমরা প্রথমেই সরকারকে, আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই চাকরিজীবীদের দাবি বাস্তবায়ন করতে এসে আমি সাসপেন্ড হয়েছিলাম। আচ্ছা, তখন আমার কোনো সংগঠন আমার পাশে দাঁড়ায়নি। তারপর সর্বোপরি আজকে আমরা সকল কর্মচারীকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সাপোর্ট করেছেন। এই যে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা করেছেন সরকার, এই ক্ষেত্রে যে এতদিন আমরা যেটা তথ্য পেয়েছি যে প্রথম ধাপে 50%, তাহলে আপনারা কতটুকু আসলে লাভবান হবেন? ধন্যবাদ। ধাপে ধাপে যদি বাস্তবায়ন হয়, এই বিষয়টা আসলে কি বলবো আপনার, আমরা এতদিন যে কথাটা আসলে শুনেছি যে 3 ধাপে 3 বছরে পে স্কেল বাস্তবায়ন হবে, এরকমই একটা তথ্য আমরা মিডিয়াতে শুরু থেকেই দেখছি। আপনারাও সেটাই প্রচার করছেন যে 3 ধাপে পে স্কেল 3 বছরে বাস্তবায়ন হবে এবং প্রথম ধাপে 50%, দ্বিতীয় ধাপে 50% এবং সর্বোপরি যে শেষ ধাপ সেখানে গিয়ে অন্যান্য ভাতা ইনক্লুড করবে। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি বেসিক ভেঙে দেন কিংবা আপনি ভাতাগুলি ভেঙে দেন, যাই করেন, বাস্তবায়নের সময়টা মানে ডিউরেশন যে পিরিয়ডটা, কার্যকালের পিরিয়ডটা যাতে 2 বছরের বেশি না যায়, যেটা 3 বছর শুনছি। এই 3 বছর যদি হয় তাহলে আমাদের আসলে মানে ওই শেষে তলানিতে কিছু থাকবে না। মানে বিষয়টা হচ্ছে কি, আপনার এই ডিউরেশন পিরিয়ডটা বাস্তবায়ন করতে, কার্যকর করতে যত সময় নেবেন, দ্রব্যমূল্য তত বৃদ্ধি পাবে। তাহলে শেষে দেখা যাবে একবারে ক্যালকুলেশনের সাথে দ্রব্যমূল্য বেড়ে যাবে। আপনি যখনই একটা ধাপ মানে বাস্তবায়ন করতে যাবেন, ওইটাকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বাড়বে। তাহলে আপনি 3 ধাপ 3 বছরে কিন্তু দাম বাড়বে। নরমালি সারা বছর কিন্তু বাড়তেই থাকে। তারপরে যখন একটা কার্যকরের ধাপ আসবে তখন কিন্তু সেটাকে উল্লেখ করে দাম বাড়বে। তাহলে 3 বছরে একটা পে স্কেল বাস্তবায়ন করতে যদি আপনি সময় নেন, তাহলে 3 বছর পর দ্রব্যমূল্যের যে বাড়বে, তাতে দেখা যায় পে স্কেলে যা বাড়বে তার চাইতে দেখা যায় দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যাবে। তো যদি দ্রব্যমূল্য থাকে এই স্তরে আর বেতন থাকবে তখন এই স্তরে, তার মানে সেই দ্রব্যমূল্যর ক্রয় ক্ষমতা, কর্মচারীদের বেতন বৃদ্ধির এই দুইটার মধ্যে সামঞ্জস্য থাকবে না। যদি আপনার কথা অনুযায়ী সরকার যদি সত্যি বাস্তবায়ন করে দেয় খুব দ্রুত, তাহলে এতে তো আপনারা সুবিধা ভোগ করছেন, কিন্তু জনগণ আপনাদের কাছ থেকে কি ধরনের সুবিধা পাবেন? সুন্দর চমৎকার একটা প্রশ্ন করেছেন। সরকারি বেতন ভাতার সাথে সরকারি চাকরিজীবীদের সাথে অবশ্যই সারা বাংলাদেশের জনগণ এটার উপরে ডিপেন্ডেন্ট। যেমন বাংলাদেশের মানুষ কতজন? প্রায় 20 কোটির উপরে। আর সারা বাংলাদেশের সরকারি চাকরিজীবী কতজন? সর্বোপরি সবকিছু মিলিয়ে আমরা তো 22 লক্ষ বলি, ধরলাম 22 লক্ষই আছে। তাহলে এই 22 লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে আপনার সাধারণ কর্মচারী আছে, শিক্ষক আছে, ইঞ্জিনিয়ারিং পেশায় আছে, ডাক্তারি পেশায় আছে, তারপরে আপনার পুলিশ আছে, মানে সেনাবাহিনী আছে,
অন্য যত সদস্য ডিফেন্সের যারা আছে সবাই কিন্তু এর মধ্যে। এই 22 লক্ষ কর্মচারী কিন্তু 20 কোটি মানুষকে সেবা দিচ্ছে, তাই তো? 20 কোটি জনগণ এই দেশে, এই 20 কোটি জনগণকে প্রোটেকশন বলেন, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, তারপরে নিরাপত্তা বলেন, সবটাই কিন্তু এই 22 লক্ষ মানুষ দিচ্ছে, তাই না? তাহলে ওই 20 কোটি মানুষ নির্ভর করছে 22 লক্ষ মানুষের উপরে। তাহলে 22 লক্ষ মানুষের সেবায় 20 কোটি মানুষ চলতেছে। এখন আমি যখন আর্থিকভাবে বেনিফিটেড হব, আমার মনে প্রফুল্ল থাকবে, আনন্দ থাকবে, আমি সরকারকে সেবা দিতে, পাবলিক সার্ভিস দিতে আমার উৎসাহ জাগবে, আমার মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না, আমার মধ্যে অবৈধ ইনকামের কোনো টেনশন থাকবে না। তখন আমার পাবলিক সার্ভিস দিতে আমার আরো ভালো লাগবে, আমি ভালো স্যালারি পাচ্ছি, আমি ভালো সার্ভিস দিতে আমি তখন বাধ্য থাকবো। তখন সরকার বা আপনার প্রাইভেট সেক্টর, সাধারণ জনগণ অবশ্যই তখন সরকারি চাকরিজীবীদের কাছ থেকে তারা ভালো সেবাটা পাবে। আসলে কি তাই সেবা পাবে? এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে কি অনিয়ম দুর্নীতি কমবে? অনিয়ম দুর্নীতিগুলি অনিয়ম দুর্নীতি না যদি কমে তাহলে আসলে প্রকৃত সেবা পাবে কি করে? হ্যাঁ, সেটাই এখন প্রশ্ন হচ্ছে, দুর্নীতিগুলি করে কারা? কারা দুর্নীতি করার সুযোগ পায়? একজন সাধারণ কর্মচারী সে কি আসলেই দুর্নীতি করতে পারে? তার দুর্নীতি করার ক্ষেত্রটাই বা কতটুকু, তাই না? একটা দুর্নীতি করতে গেলে সর্বপ্রথম একজন কর্মচারীকে তার সাইনিং পাওয়ার থাকতে হয়, যে কোনো একটা ফাইলে বা যে কোনো একটা পেপারে সাইন করার অথরিটি থাকতে হয়। আর এই অথরিটিটা কোনো কর্মকর্তা ছাড়া কোনো কর্মচারীর সাইনিং পাওয়ার নেই সরকারি সেক্টরে। হ্যাঁ, এক্ষেত্রে আসেন কিছু অফিস পদে যারা আছে, ক্লার্ক পদে যারা আছে, আপনার সেই সমস্ত ক্ষেত্রে অনেকেই যারা ফাইল প্রস্তুত করে তাদের মধ্যেও এই টেন্ডেন্সিটা আসে যে না, আমি বাড়তি কিছু ইনকাম করব। কিন্তু আমার যতটুকু ধারণা তাদের বেশিরভাগই করে অভাবের থেকে। যদি অভাব থাকে তাহলে স্বভাবটা নষ্ট হয়ে যায় অটোমেটিক্যালি। সে অভাবটা যদি দূর হয়ে যায় তাহলে আর আপনার এই স্বভাবটা কিন্তু নষ্ট হবে না। এরপরও আমি সরকারের কাছে দাবি জানাবো, পে স্কেল বাস্তবায়ন হওয়ার পর এই দুর্নীতি, অন্যায়, অবৈধ ইনকাম বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে সচেষ্ট এবং সক্রিয় থাকতে হবে। কোনো কর্মচারী বা কোনো কর্মকর্তা এই পে স্কেল পাওয়ার পরও যদি অন্যায় করে, দুর্নীতি করে, তাদের যেন শক্ত হাতে দমন করা হয়। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অনেক কিছুই বলেছেন সরকারকে, তারপর আপনার সংগঠনের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে কোনো কিছু বলতে চান কিনা? অবশ্যই আমার সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি খুব অল্প দিনের সংগঠন। আমরা এর আগে অন্যান্য সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আমরা আলাদাভাবে সংগঠন করার পর থেকে আমরা চাকরিজীবীদের জন্য, চাকরিজীবী সরকারি কর্মচারীদের কল্যাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সেখান থেকে সরকারি 22 লক্ষ কর্মচারীদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। আজকে আমরা সত্যিই কৃতজ্ঞ যে আমরা চেয়েছিলাম অনেকদিন থেকেই যে সরকারের পক্ষ থেকে যেন আনুষ্ঠানিক ঘোষণাটা আসে। আমরা সেই আনুষ্ঠানিক ঘোষণাটা পেয়েছি। এখন আমরা নিশ্চিন্ত যে 1 জুলাই থেকে আমরা পে স্কেল পাচ্ছি। এখন সরকারের প্রতি আমাদের অনুরোধ রইল যত দ্রুত সম্ভব এই পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা। এই প্রজ্ঞাপনটা যখন জারি হবে, প্রজ্ঞাপন জারি না হওয়ার আগ পর্যন্ত আমরা পে স্কেলের সুবিধা পাচ্ছি না, টাকা যেটা মেইন জিনিসটা আমরা সেটা পাচ্ছি না। যদি 6 মাস পরেও হয় তবে আমরা হয়তো বকেয়া সহ পাবো, কিন্তু 6 মাস পরে আমরা চাই এইটা যেন লেনদি না করে দ্রুত বাস্তবায়ন করা হয়। 2015 সালের পরে এখন যে পে স্কেলটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু 11 বছর পর। এই 11 বছরে অনেক পরিবর্তন হয়েছে, দেশ আপডেট হয়েছে, দেশে অনেক উন্নয়ন হয়েছে, দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মানুষের চাহিদা বেড়েছে, সেবার মান বেড়েছে। আমরা কেন পিছিয়ে থাকবো? যে 22 লক্ষ সরকারি চাকরিজীবীরা 20 কোটি মানুষকে সেবা দেয়, সেই 22 লক্ষ মানুষ যদি পিছিয়ে থাকে তাহলে তাদের কাছ থেকে সঠিক সেবাটা আসবে না। সারা দেশের সকল সরকারি কর্মচারীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আজকের সোনালী নিউজকেও আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, যারা সবসময় আমাদের এই পে স্কেলের দাবি তুলে ধরেছেন, প্রচার করেছেন। আমাদের এই সোনালী নিউজে রিয়াদ ভাই আছেন, সাজ্জাদ ভাই আছেন, আপা
আপনি আপা আছেন, এসহ আরো যে অন্যান্য মিডিয়া যারা আছেন, যারা আমাদের এই পে স্কেলের জন্য কাজ করেছেন, সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুদিনে আনন্দময় মুহূর্তে আপনি যে আপনার অনুভূতিগুলো শেয়ার করেছেন আমাদের স্টুডিওতে সবার সামনে এসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।